জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। আচ্ছা, কে শয়তান আর কে ফেরেশতা, এটা মাপার কি কোনো যন্ত্র আছে? মানে কিভাবে তারা মাপবেন, আপনি কি বুঝতে পেরেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনার চেয়ে বাজনা বেশি, এটা আসলে বাঙালির মজ্জাগত সমস্যা। আপনি দেখেন, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, তাদেরকে আমরা নষ্ট করলাম, মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো, কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে। আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত তাদের দল মত, রাজনৈতিক মতাদর্শ, অরাজনৈতিক বিশ্বাস সকল কিছুকে একপাশে সরিয়ে রেখে কেবলমাত্র তার অপরাধের বিচারটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা, এটাই একটা সভ্য রাষ্ট্রে হয়ে থাকে। আমার দেশে এগুলো হয় না। আমার দেশে হয় বড় বড় কথা, লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে। দেখুন নিকোল, গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো, কারা মদদ দিল, কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা, তাই নয় কি? কিংবা ধরুন 32 নম্বরে 2 দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো, আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা জানাচ্ছে। সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি, কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি, ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না, এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা, সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে, সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে। কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে। মানে হোয়াট ডাজ ইট মিন? আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ, মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারতো। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ, সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না, একেবারে আম জনতা। আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে
কে বাঁচছে বাংলাদেশ, এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? ব্যারিস্টার রুমিন ফারহানা, জনগণটা যে কে সেটা নিয়ে আসলে আমরা সাংবাদিকরা কনফিউজ। আমিও কারণ confused। এক পক্ষ বলে জনগণ সংস্কার চায়, আরেক পক্ষ মানে আপনারা বলেন যে নির্বাচন চায়। আসলে এই জনগণকে এবং জনগণ কি চায় সেটা নির্ধারণ করার প্রক্রিয়াটা কি, সেটা আসলে খুবই কনফিউজিং। ব্যারিস্টার রুমিন ফারহানা, সার্জিস আলমের কাছ থেকে বরং একটু বোঝার চেষ্টা করি। সার্জিস আলম, গত প্রায় 5-6 মাস ধরেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে। এইমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানাও বললেন তিনি সন্ধ্যার পর বেরোতে ঠিক নিরাপদ বোধ করেন না। কোনো কোনো এলাকার মানুষ চাঁদাবাজি, ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে উঠছে। আমরা কবজি কাটা বাহিনীও দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায়। কিন্তু আমরা কোনো অপারেশন ছিনতাইকারী হান্ট কিংবা অপারেশন চাঁদাবাজ হান্ট কিন্তু দেখি নাই। কিন্তু আমরা যেটা দেখলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। আজকে সন্ধ্যা থেকে আবার সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করলো। গাজীপুরে ঘটনায় কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়ল? গাজীপুরে কি এমন হয়েছিল যে গত 5-6 মাস ধরে মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার পরেও কোনো হান্ট অপারেশন ডেভিল হান্ট বা কি এঞ্জেল হান্ট কোনো কিছুই আসলে আমরা দেখলাম না? মানে আপনারা কি গাজীপুরে এমন কিছু করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়ল, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবালা জানাজা হয়েছে চট্টগ্রামে, সেইটা তাকে খুব মানে টাচ করেছে, এমন কিছু? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই আশা প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের সামনে এসেছে, সেই জায়গায় অন্ততপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি আমরা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, তারা আমাদের প্রত্যাশার পূরণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে শুধু সেদিন নয়, অসংখ্যবার আমাদের জায়গা থেকে বলেছি, যখন আমরা দেখি আমাদের আহত যোদ্ধাদেরকে আবার নতুন করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা এসে হুমকি দিয়ে যায়, যখন আমরা দেখি নতুন করে আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকে এসে বলা হয় সন্তান শহীদ হয়েছে, অনেক সম্মান পেয়েছিস, এখন আমরা দেখব সামনে কতটুকু আরও সম্মান পাস, এভাবে যখন হুমকিগুলো দেওয়া হয়, এখন তাছাড়া আমরা যখন প্রত্যেকটি জায়গায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল, কার্যক্রম থাকা দরকার ছিল, সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না। বরং আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে, একদম খুবই দুঃখজনকভাবে দেখি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত 16 বছরে তাদের রন্ধ্রে রন্ধ্রে যে চর্চাটা একটা চলে এসেছিল, যে ক্ষমতাসীনদের চাটা, এই যে মানে দালালি করার যে চর্চাটা, এটা এখন তাদের ভিতর আবার ঢুকে গিয়েছে। এতদিন তারা 32-এর দিকে যেত, এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে। আমরা অবাক হয়ে যাই, কোনো একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান, দেখবেন কোনো একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে, তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে, একজন যুগ্ম সচিব ঘুরে, একজন উপসচিব ঘুরে। ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না, কিংবা তাকে বাকিদেরকে বলাও হয়নি যে আমি যাচ্ছি আপনারা আসেন, কিন্তু তারা তার পিছনে পিছনে ঘুরতে থাকে। অর্থাৎ এই যে বিগত 16 বছর ধরে তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল, এখন তারা সেটিতে ব্যস্ত। এখনও সেটি দেখা যাচ্ছে। এত রক্ত এবং জীবনের বিনিময়ে আপনি যখন নতুন এই বাংলাদেশে এই প্রশাসনের বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বসান, ট্রান্সফার করেন, তখন আপনি নতুন করে আবার যে বিষয়টি দেখতে পান যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে, যেই আসুক। দেখুন, এখানে দল হিসেবে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর চিন্তা, চেতনা, মনস্তত্ত্ব, তাদের অ্যাক্টিভিটি। তারা এখন ওই মনস্তত্ত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে। ব্যাপারটি এমন নয় কোনো একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট আমরা আমাদের জায়গা থেকে এইগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি। আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায়, আমাদের ছাত্র উপদেষ্টারা রয়েছেন, অন্যান্য উপদেষ্টাদের সাথে, শহীদ পরিবার, আহতদের সাথে যখন তাদের বিভিন্ন সময় বসা হয়, প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গা থেকে উল্লেখ করেছি। কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 30-40 জন প্রতিনিধিকে ওই মোজাম্মেল হোসেনের বাসায় ডেকে নেওয়া হচ্ছে, ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে,
এবং প্রত্যেককে এভাবেই মাথায় কোপানো হয়েছে যেন একটা কোপ দিয়ে একজন মারা যায়। যার হাতে লেগেছে ওকে হাতে কোপানো হয়নি, তার মাথায় কোপানো হচ্ছিল, সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল। তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে। তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সারিতে ছিল তারা শুধু নয়, আজকে তারা এরপরে এই ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক ছাত্রদল, হোক শিবির, বিএনপি হোক, জামায়াত হোক, শিবির হোক, ছাত্রদল, যে হোক, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুড়ালটি যাবে, ওই রামদাটি যাবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে, দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে। এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে, তাহলে তাদের এই চেয়ারগুলো তার থাকার প্রয়োজন নাই। আমরা সেদিনই তারপরের দিন সকাল 11টায় একটি মিটিং হয়, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি, এটা শুধু গাজীপুর নয়, গাজীপুর একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে, পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়তে 1 মাসও সময় লাগবে না। আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবেন, কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট, এটা শুধু গাজীপুরের নয়, এটা পুরো বাংলাদেশের জন্য। এবং এখন পর্যন্ত যে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে, আমরা প্রতিনিয়ত এটা আপডেট নিচ্ছি, এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা কথাই বলি, আমরা কোনো উপদেষ্টাকে সামনে রেখে এই অভ্যুত্থান করিনি। এই অভ্যুত্থান জনগণের চাওয়াকে রেখে সামনে রেখে হয়েছে। শেষ করে শুধু আপু, এখানে হাজার মানুষের রক্ত রয়েছে, জীবন রয়েছে, এগুলোকে সামনে রেখে যে কোনো চেয়ারের দায়িত্বশীল যে কোনো ব্যক্তি, হোক উপদেষ্টা, হোক যে কোনো বাহিনীর প্রধান, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, আমরা যে কারো বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত। জি, গাজীপুরের ঘটনা ঘটার পরে এবং আপনি এবং হাসনাত আবদুল্লাহ যখন গাজীপুরে গেলেন, তারপরে আপনি বললেন যে একটা মিটিং হয়েছে, আপনারা কোনো না কোনো চাপ কি প্রয়োগ করেছেন? মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতদিন আমরা ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে, মানুষজন অভিযোগ করছে, আমার প্রশ্ন কিন্তু সেই জায়গায় ছিল। আমরা কোনো অপারেশন করতে দেখিনি, তারা মানে 24 ঘন্টার মধ্যে অপারেশন ডেভিল হান্ট, আরেকটা কি আজকে সন্ধ্যার সময় হচ্ছে সেন্ট্রাল কমান্ড সেন্টার, হ্যাঁ সেন্ট্রাল কমান্ড সেন্টার খুব অ্যাক্টিভ মনে হচ্ছে। মানে আপনি যে বললেন যে গুলশানে যায়, আগে মানুষ ধানমন্ডির দিকে যেত, এখন গুলশানে যায়, গুলশানে গেলেই কাজ হয় নাকি রূপায়ণ টাওয়ারের দিকে গেলেও কাজ হয় কখনো কখনো? দেখুন, আপনাকে জাস্ট একটা জিনিস বলি, এখানে আসলে কোনো নির্দিষ্ট একটি পথ আসল পথ না, এই পথ হচ্ছে ক্ষমতার পথ। আমাদের এই যে মানুষগুলো, যেই মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত, তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে। এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে। সবচেয়ে বড় আমরা যে জায়গাটিতে কথা বলছি, এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না, এই সমস্যা হচ্ছে মনস্তত্ত্বের সমস্যা। এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা, এই যে অপসংস্কৃতি কালচার, এই জায়গাটাতে সমস্যা। আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে, আমাদের অবশ্যই দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের জায়গা থেকে মনে হয়েছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত। আমরা মাঠে আছি, আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরবো, আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরবো। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে, একটি পর্দা থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি। কিন্তু এই যে 6 মাস, আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে, ওই টাইমে এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে ভাঙতে হয়েছে, ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে, স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা এখন 6 মাস পরে দাঁড়িয়ে মনে করছি, শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে সুপ্তাবস্থা, এই সুপ্তাবস্থা শেষ। এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার, যেটা মানুষের প্রত্যাশা, সেটা না করতে পারে, তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময়, আমরা সেইভাবে যে কোনো উপদেষ্টা হোক, যে কোনো চেয়ার হোক, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। জি, তার মানে হানিমুন শেষ করে এখন রিয়েলিটিতে আসতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস পর এসে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা বিএনপির নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না। তারা সন্দেহ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা সুদূরপ্রসারী চক্রান্ত, অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে।
মানে কেন এটা হয়েছে শুক্রবারে যে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তখন তারা এগুলো বলেন। কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত? দেখুন, আমাদের একটি অতীত আছে, আমরা ভুলে যাইনি। বাংলাদেশে ১-১ হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু ১-১ হয়েছে। আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন, নেতৃত্বে যাবেন, এরকম একটা চিন্তাধারা হয়েছিল। সেই ১-১ ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন, আপনি দেখবেন যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু শেষ পর্যন্ত, আমি তো একদম রাস্তায় ছিলাম, শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল, হাসিনাকে সরতে হবে। কিসের কোটা, কিসের কি, একটাই দাবি, হাসিনাকে সরতে হবে। সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে ৬ মাস, যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন, এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয়? যেই সরকারটির মেয়াদ ৫ বছর, তার জন্য ৬ মাস হানিমুন পিরিয়ড হতে পারে, কিন্তু যেই সরকারটির মেয়াদ ৫ বছরের অনেক কম, কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি, তার জন্য কি ৬ মাস অনেক বেশি সময় নয়? কিন্তু এই ৬ মাসে আমরা কি একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি? ৬ মাস মানে ১৮০ দিন। আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো, যেদিন শাহবাগে কেউ বসেনি, যেদিন সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি, কিংবা যেদিন, আজকেও হয়েছে, একদম তাই, এবং কিংবা যেদিন দুই পক্ষের মারামারি হয়নি, কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই, প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে। সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা, এটা কি আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে? এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত, পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। আমাদের রাজনীতি মসৃণ নয়, আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত, ভীষণ উঁচু নিচু, এবড়ো খেবড়ো আমাদের রাজনীতির পথ। সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না। আপনি দেখুন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন, কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না, বা পাবলিক স্পিকিংয়ে উনি যেতে পারবেন না। কিন্তু হাসিনা ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন ৩২ নম্বর ভাঙার আগের রাতে, মানে আগের রাত তো ঠিক না, রাত সন্ধ্যা ৭টা থেকেই ৩২ নম্বর ভাঙা শুরু হয়েছে, রাত ৯টার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য। এবং তারপরে আমরা দেখলাম ২ দিন ধরে টানা ভাঙচুর হলো, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো, হামলা হলো, ভাঙচুর হলো, আগুন দেয়া হলো, এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম। এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং, নিকোল, যেটা আমি একটু আগে বলছিলাম, সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো। সরকার কিন্তু তার বেশি কিছু করেনি। মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে। আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা, কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে। এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয়, বা কোনো মহল তৈরি করে, তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ হয়তো বা করছেন ভেতর থেকে। এরকম কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দায়ী, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। কিন্তু ছাত্র জনতা কি তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল? মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা? দেখুন, আমি এটাকে ব্যাখ্যা করি। আরেকটা বিষয়, বিএনপি আগে থেকে ফাঁদের বিষয় যদি জানি, আগে থেকে সতর্ক কেন করলো না? আমি আপনাকে একটু যদি ওনার বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি। ধরুন, এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরও ১ বছর, ২ বছর, ১.৫ বছর পিছিয়ে যায়, সবচেয়ে বেশি লাভবান কারা হবে?
সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না, কোনো দলের কর্মী বা নেতা নয়, যারা রাজনীতি মানে 5 বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে, এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা, সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে, কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকোল। এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা আমাদের পড়তে হয় নাই, হ্যাঁ, তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন? এবং এই যে উফ শব্দটা, এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না, এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে, তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না। আর আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন, মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। 91 সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রিত্বের স্বাদ পাননি, কিন্তু 2024-এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন। 96 থেকে 2001 এবং 8 থেকে 24, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন। 1, 2 হচ্ছে 91-এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি, বেইজ্জতি হতে হয় নাই। 2024-এ শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে, যার 3 দিন আগে তিনি তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে, তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু ওনাকে পালাতে হয়েছে। সো এই যে অপমান, দুর্দশা এবং তার অটোমেটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া, সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু 91-এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন। এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্করভাবে আসবেন এবং তিনি তাই করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হয়তো তারই ইঙ্গিত দিয়েছেন। সার্জিস আলম, 5 তারিখে আপনি পোস্ট করেছিলেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। এরপর গত 7 ফেব্রুয়ারি আপনি আরেক পোস্টে লিখেছেন লেটস রিবিল্ড বাংলাদেশ। এখানে আবু জাহেলের বাড়ি বলে কোন স্থাপনার কথা উল্লেখ করেছেন সেটা জানতে চাই। আর গত 5 ফেব্রুয়ারি 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পরে আবার লিখলেন লেটস রিবিল্ড বাংলাদেশ, ভাঙার পর গড়ার আহ্বান, মানে কি করে? এবং আমার মনে মানে এইরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা, যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল্ড করে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু যা হবার, যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে, এমন কিনা? এরকম কেউ ভাবলে ভুল করবে কিনা? আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা। না, আমরা এটা শুরু করিনি, এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে। এই বাংলাদেশের জনগণ যদি ওই 3, 4, 5 অগস্টে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। আমরা সব সময় এই যে ক্রেডিটটি এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই যে 32 নম্বরে যে ঘটনাটি হয়েছে, এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। তিনি বিগত 16 বছরে তিনি যা কুকর্ম করেছেন, তার পরিবার, তার সাঙ্গপাঙ্গ, তার দোসররা যা করেছেন, সেই কারণেই এই যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার সকল কর্মী যারা ছিল সমর্থক তাদেরকে একা করে দিয়ে। এই 5 অগস্টের পরে আপনি যদি এই 25 সালের এই ঘটনা দেখেন, মানুষ ওই 5 অগস্টের দিনে এটা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই 32-এর দিকে এভাবে যায়নি কিংবা সেটিকে রক্ষা করেছিল। আজকে এটি আবার কেন হলো? কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে, যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতাকে এভাবে নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে আসে? তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল, অ্যাক্টিভিস্ট ছিল, তারা গিয়েছে কোনোদিন বলতে পারবেন না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানে শক্তি ছিল, সকলের সেখানে অংশগ্রহণ ছিল। আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডুজার কোথায়,
কোথায়, এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায়। কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতা শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখনো শুকায়নি। সেই জায়গা থেকে এই যে ক্ষোভের উদ্গীরণ বা মানুষের এই ক্ষোভের যে বিস্ফোরণ, এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে। আমরা আমাদের জায়গা ফখরুল থেকে সাহেব তো বলছেন এটা ফাঁদ ছিল, বিএনপি দেখুন দিয়েছে, আমরা আপনারা কি আমাদের করে জায়গা নিশ্চিত থেকে হচ্ছেন? যে জি। জিনিসটি মনে করি, দেখুন তিনি যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেওয়া হতো তাহলে তার পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না। লেটস রিবিল্ড বাংলাদেশ। একটা উদাহরণ শুধু একটু শেষ দেই, করি। আপনার কথা বলতে সুবিধা হবে। সার্জিস আলম, সুনামগঞ্জের বিশ্বরম্ভরপুরে 3 রাস্তার মোড়ে একজন কৃষক হাতে কাস্তে ও কাঁধে লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছেন। নাম দেওয়া হয়েছিল কিষাণ চত্বর, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। গ্রাম বাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতেই সেই ভাস্কর্যটি 7 তারিখ মানে শুক্রবার রাতে এই ভাস্কর্য ভেঙে ফেলা হয়। কৃষকের এই ভাস্কর্যের সাথে মুজিববাদ বা ফ্যাসিবাদের কি সম্পর্ক? কেননা যারা ভাঙছিল তারা স্লোগান দিচ্ছিল শেখ হাসিনার আস্তানা বাংলাদেশে হবে না, আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে হবে না, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাকি যারা এটা ভাঙতে গিয়েছে তারা আসলে ফ্যাসিবাদের চিহ্ন মুছতে গেছে, তারা নিজেরাই জানে না কোনটা ফ্যাসিবাদ আর কোনটা ফ্যাসিবাদ না। দেখুন মানে আমাদের জায়গাটা একদম স্পষ্ট। আমরা আমাদের জায়গায় বাংলাদেশের সকল বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তাভাবনার মানুষের একটা সংমিশ্রণ রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তাভাবনাগুলোকে শ্রদ্ধা করতে চাই। যখনই দেখুন বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় এভাবে মাজার ভাঙার একটা মানে কথা শোনা যাচ্ছিল বা এরকম একটা বিভিন্ন দিক থেকে এরকম শব্দ আসছিল, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এই কথাটাও বলেছিলাম যে এই যে ভাঙার প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু স্থিতিশীলতার পরিচয় নয়। তা ওই জায়গার যে মানুষগুলো রয়েছে যেগুলো ওইমুখী, সেই মানুষগুলোকে আমরা আমাদের জায়গা থেকে সরাসরি ওই মানুষগুলোর বিপরীতে গিয়ে এভাবে দাঁড়িয়ে যেতে পারি না। আমাদের কোনো একজন মুসলিমের তার জায়গা থেকে মুসলিমের যে ইসলামিক মূল্যবোধ সেই জিনিসটি থাকতে পারে, আবার আরেকজনের অন্য একটি বিষয় থাকতে পারে। যদি এই বিষয়টি কোনো একটি বড় চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক না হয় তাহলে সেই বিষয়টির বিরুদ্ধে এভাবে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে যেতে পারি না। কারণ আমরা স্পষ্ট একটা জিনিস মনে করি, ধর্মের সাথে রাষ্ট্রের একটা আলাদা পার্থক্য রয়েছে। একটা ধর্ম অন্যান্য যে ধর্মগুলো সেগুলোকে ধারণ নাও করতে পারে কিংবা তার নির্দিষ্ট একটি পরিধি থাকতে পারে, কিন্তু একটি রাষ্ট্রকে সকলকে ধারণ করতে হবে। মানে আপনি বলছেন সুনামগঞ্জের ঘটনাটা আসলে ফ্যাসিবাদের সাথে জড়িত না, ধর্মের সঙ্গে জড়িত। মানে ধর্মের কারণে কেউ চাইলেই যে কোনো রাষ্ট্রীয় স্থাপনা ভেঙে ফেলতে পারে। প্রথম কথা হচ্ছে আমি সুনামগঞ্জের আপনি যে ঘটনাটির কথা বলছেন আমি এই ঘটনা জানি না। কোনো একটি ঘটনা না জেনে আমি আমার জায়গা থেকে সেই ঘটনার প্রেক্ষাপট না জেনে কোনো একটি যুক্তি দিয়ে দিতে পারি না। কিন্তু আমার জায়গা থেকে আমরা এই জিনিসটি মনে করি যে আমরা চাইলে কোনো একটি জিনিসকে সামনে দেখে মনে হলো এই জিনিসটা আমার চেতনার পরিপন্থী, আমি সেটিকে ভেঙে ফেলতে পারি না। আপনার যে কথাটি আমরা বলছিলাম যে দেখুন যখন আমাদের জায়গা থেকে এই জিনিসটি মনে হয়েছে যে এরকম বিভিন্ন যে ভাঙচুর বা এগুলোকে সুযোগ নিয়ে আসলে আওয়ামী লীগ কিংবা তার দোসররা কোনো একটি সুযোগ নিতে পারে, কিন্তু আপনারা তো উৎসব হোক বলেছেন, তখন কিন্তু উৎসব হোক বলেছেন আপনারা, ঠিক মানে আমি বলতে চাচ্ছি একজন উপদেষ্টা বলেন উৎসব হোক, মানে সেটাকে তো আপনারা উৎসব হিসেবে নিয়েছিলেন না। দেখুন আমাদের জায়গাটি ব্যাপারটা হচ্ছে যখন মানুষের বিরুদ্ধে যদি এই ভাঙাটিকে আপনি একটি উৎসব মনে করেন, 5ই আগস্টে মানুষ ওটিকে উৎসব করে সেদিন নেমেছিল, 3ই আগস্টে মানুষ এটিকে উৎসব মনে করে নেমেছিল। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে এই উৎসব কারা তৈরি করছে? যারা এই ক্ষমতা পিপাসু হয়ে হাজার হাজার মানুষকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। কিন্তু যে কোনো একটি বিষয় যখন আমার রাষ্ট্রের জন্য আমরা দেখছি যে স্থিতিশীলতার জন্য বা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে না, তখনই কিন্তু আমরা যেভাবে ভালো হয় প্রত্যেক মানুষ, আপনি দেখবেন সেদিনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশকে নতুন করে গড়ার ইঙ্গিত দিয়েছেন। সেদিন দেখবেন ইসলামিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের জায়গা থেকে নতুন করে বাংলাদেশের যে গড়ার সেই কথাটি বলেছেন। সো আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলি যে আমাদের বিএনপির মহাসচিব সাহেব যে জিনিসটি বলেছেন আমরাও সেটিতে সম্পূর্ণ সচেতন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে বাইরে থেকে ভিতর থেকে চক্রান্ত করবে, ফাঁদ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকি, আমরা আমাদের জায়গা থেকে এমন ফাঁদে পা দেওয়ার কোনো সম্ভাবনা নেই যেই সম্ভাবনাকে আমরা অতিক্রম করেছিলাম 5ই আগস্টের পূর্বে। জি, রুমিন ফারহানা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়ে এসে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মোহাম্মদ চৌধুরী। সেই ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার কন্যা জায়মা জার্নাজ রহমান। কেমন হলো 3 জনের ব্রেকফাস্ট? ছোট করে, কারণ অনেক প্রশ্ন।
আমাদের মহাসচিব মাত্রই ফিরেছেন, তো ওনার মুখ থেকে এই এখন পর্যন্ত আমার সরাসরি কোনো কথা হয়নি, বাট যেটা দেখেছি সেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং ব্যারিস্টার জাইমা রহমান, উনি নিজেও একজন ব্যারিস্টার, উনি খুবই চমৎকারভাবে রিপ্রেজেন্ট করেছেন। আপনারা জানেন যে অ্যাক্টিং চেয়ারম্যান এই মুহূর্তে লন্ডনে আছেন, বিকজ ওনার মা আমাদের বিএনপি চেয়ারপারসন কিন্তু চিকিৎসার পারপাসে এখন লন্ডনে আছেন। সো ওনার পক্ষে সম্ভব ছিল না ওনার মাকে রেখে এই মুহূর্তে আমেরিকা ফ্লাই করা। সো ওনার জায়গায় ওনার কন্যা গেছেন, এবং কন্যা অত্যন্ত যোগ্য একজন নারী, এবং তিনি নিজেও ব্যারিস্টার। তার সম্পর্কে আমি যেটুকু শুনি তার পলিটিক্যাল নলেজও যথেষ্ট গভীর। জি, আজকের গণমাধ্যমের রিপোর্টে হেডলাইন, উপদেষ্টা পরিষদে পরিবেশ কর্মী 5 জন, বিশ্বের অন্যতম দূষিত রাজধানীর পরিবেশে কোনো উন্নতি নেই, এরকম একটি হেডলাইন এসেছে। মিস্টার রুমিন ফারহানা, আপনি কি উন্নতি দেখেছেন, কোনো পরিবেশের উন্নতি? 5 জন উপদেষ্টা পরিবেশ কর্মী, একটু বলি তাহলে সুবিধা হবে। এবারে শীতের মৌসুমে ঢাকার বায়ু দূষণ অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত 6 মাসে শতাধিক আন্দোলন হয়েছে, তাদের বেশিরভাগ দাবিও সরকার মেনে নিয়েছে, কিন্তু রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন পরিবেশ কর্মীরা সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেন যেন সরকারের ঠিক চোখে পড়ছে না। দেখুন, আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমার দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টক শোতে প্রেস সচিবের সঙ্গে ছিলাম, এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল। উনি বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিত না, বিকজ পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স, খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায়, মানে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। সো এটা মানুষ ভাববে, পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডারহ্যান্ড ডিলিং হয়তো বা হতে পারে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। উনি সেটা বুঝলেনই না, এবং উনি তারপর আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না, দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন। এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে, যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না, সো তাকে মিথ্যা টিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই। সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক। এবং সেই একই অনুষ্ঠানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে নিশ্চিত হলেন কারো যদি ক্ষমতার লোভ জেগে যায়? তিনি আসলে তিনি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন, কিন্তু অ্যাজ আ সরকার, মানে ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে অ্যাজ আ পার্টি তারা ইলেকশন করবে। পার্টি নতুন করে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন। হ্যাঁ, মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এটা এভাবে বলছি, দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে। সো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি, তাহলে শুনতে ভালো লাগতো। আমি এই প্রশ্ন করেছিলাম, পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন? ঢাকার খালা নাল যেগুলো আছে, পুকুর, সেগুলো ভরাট হয়েছে, সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন? বলেছেন চেষ্টা করছি। আমাকে বলার 2 দিন পরে আমি দেখলাম লাল কার্পেট বিছিয়ে 3 জন উপদেষ্টা গেছেন খাল উদ্ধার করতে। সেটা নিয়েও আবার নানান আলোচনা। সেই দিকে না যায়, ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে, আলোচনা হয়েছে, কথা হয়েছে। আমরা ধরে নেই যদি পলিটিক্যাল সরকার থাকে, তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে, তাদের নানান জায়গায় তাদের মানে খুঁটি বাঁধা থাকে, সো তাদেরকে অনেক কিছু হিসেব করে করতে হয়। কিন্তু এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই, বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই। এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারছেন? এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত, এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য বিখ্যাত হয়েছেন। গত 6 মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না। এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে চাই। জি, সার্জিস আলম একটি টেলিভিশনের নাম উল্লেখ করে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন তাদের ন্যারেটিভটা দেখতে বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনো তাদের লজ্জা করে। বলেছেন এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে 10 বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। মিডিয়াগুলোকে কিভাবে, কোন উপায়ে শায়েস্তা করার পরিকল্পনা করছেন আপনারা? না দেখুন, আমরা পরিকল্পনা করছি, ব্যাপারটি এরকম না। বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত। বাংলাদেশ মিডিয়া শায়েস্তা করার অবভিয়াসলি আপনি আগে কথা শেষ করতে দিতে হবে। বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত যারা ওই ফ্যাসিস্টদের সময় যেভাবে ফ্যাসিস্টদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে, প্রমোট করে, সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদেরকে শায়েস্তা করতে হবে। এই শায়েস্তাটা বিভিন্নভাবে হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয়, সাবেক মন্ত্রী বলা হয়। যে এই খুনি হাসিনা, আপনি এটিতে একমত হবেন কিনা, এই খুনি হাসিনার হুকুমে 1 থেকে 2,000 মানুষকে হত্যা করা হয়েছে? যদি হয় তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায়? এটি কখনো বলা হয় না, বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা। আমাদের জায়গাটি খুবই স্পষ্ট।
যেই মিডিয়া আজকে আমরা এখানে যে মিডিয়া রয়েছি, এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নেচেছে। বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে। আমরা আমাদের জায়গা থেকে এটিও বলছি, যেই মিডিয়ার মতো কাজ করবে না, তার প্রফেশনালিজম শো করবে না, যে মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে, সফট পাওয়ার হিসাবে স্বৈরাচারকে প্রমোট করার, কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে, তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে, কোনো একটি হাউস হতে পারে, তাদেরকে শায়েস্তা করতে হবে এবং আইনগতভাবেই করতে হবে। আমরা মনে করি এটি যদি না করে, একটু শেষ করে শব্দটা আমি ওই আইন আর শায়েস্তা দুটি শব্দ বলেছেন তো, আপনি যখন বলবেন, আপনি তো একটা পাবলিক ফিগার, আপনি যখন বলবেন শায়েস্তা করার এবং তখন আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ শায়েস্তা করতে যায়, সেই দায় কি আপনি নেবেন? আইন আছে দেশে, গণমাধ্যম কমিশন আছে, সেখানে না গিয়ে আপনি বলে দিলেন শায়েস্তা করার কথা। না, অবশ্যই দেখুন, যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে, আমি যখন কিছু প্রতিবাদ করব না, এই কথাটি কিন্তু আজকে থেকে 5 মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে, কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে, যেই অভ্যাসটি আজকে থেকে 6 মাস আগে তাদের ছিল। অর্থাৎ যখন আমরা কথা বলছি না, খুব ভালো সাজছি, তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে। দেখুন, আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল, এই তরুণ প্রজন্ম যারা ছিল, তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ, না হয় এরা ভালো হয়ে যাবে, দুইটার কোনোটাই আসলে হবে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে, যেই হোক না কেন, শক্তের ভক্ত নরমের জম। এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে, যদি না হন অনেকে আবার মাথা চারা দিয়ে উঠবে। আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন, আপনি কিছু প্রশ্ন করেছেন, এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে, এই উত্তরগুলো আমার দিতে হবে। দেখুন, এরকম একটি কথা এসেছে পক্ষ থেকে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো, এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন। প্রথমে একটি হচ্ছে 26-এর মাঝামাঝি, 25-এর শেষ। কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন 25-এর শেষ নাগাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন, কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি। সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম, যেটি জানাইনি। 2, আপা একটি কথা বললেন, তার জায়গায় হয়তো তিনি চিন্তা করছেন এভাবে যে দুজন প্রধানকে সরিয়ে দেওয়ার যে একটি অতীত রয়েছে। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো, রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা, আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল, যেই কাজটি করা হয়েছিল, অবশ্যই সেই ভয় থাকা স্বাভাবিক, কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো, তাহলে 5ই অগাস্টই এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সরাসরি কথা বলতাম না। সেদিন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, তারা যেটা করতো এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত। তারপর সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি, জামায়াতের সাথে কথা বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, সিভিল সোসাইটির সাথে কথা বলেছি, সেনাবাহিনীর সাথে কথা বলেছি, প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, সকলের সাথে কথা বলেছি। সো আমরা যে একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি, এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই। এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরের যে লাশ আর রক্ত, আর যেই স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল, সেই স্পিরিট আমাদের চোখের সামনে। এটার জন্য আমাদের যে লড়াই, এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত। এবং আরেকটা জিনিস হচ্ছে, সরকারে আমরা সমালোচনা করি, আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই সরকারটা কোন সময় আছে, এই সরকারটা কি ফেস করছে। বিগত 16 বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল, আপারা থেকে শুরু করে, আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম। সরকারের বিরুদ্ধে রুমিন ফারহানা আপা কথা বলতো, আন্দালিব রহমান পার্থ কথা বলতো, পিনাকি ভট্টাচার্য কথা বলতো, ইলিয়াস হোসেন কথা বলতো। এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, এই বিগত 16 বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, খুনি হাসিনাকে সরাতে পারেনি। 24-এর ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না, এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল। সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল। খুনি হাসিনা শুধু পালিয়েছে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার, চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো একটা সেট আপ রেডি করে রাখেননি, যে আমি অর্ডার দিলাম, আমার একটা সেট আপ তৈরি, সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো। এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি খুব ভালো করে জানবেন, এই নিউজের হেডলাইন কি হবে ডিজিএফআই ফোন দিয়ে ঠিক করে দিত।
এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল। মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেই মানুষগুলো এখন কথা বলতে পারে। আমি শুধু শেষ করি, 30 সেকেন্ড নিব। সেই মানুষগুলো না এখন কথা বলতে পারছে। এই কারণে 6 মাসে 200টা আন্দোলন হয় ঢাকায়। বিগত 6 বছরে ঢাকায় 50টা আন্দোলন করা সম্ভব হয় না। এই জন্য সরকারকে ডিফেন্ড করে না, কিন্তু সরকার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, একটা রেজিমকে যে ভেঙে নতুন করে গড়তে হচ্ছে, এই পরিস্থিতিটাও আমাদের বুঝতে হবে। ডিএফআই যেমন ফোন করে হেডলাইন ঠিক করবে না সার্জিস আলম, কেউ কোনো গণমাধ্যমের ন্যারেটিভ কি হবে সেটাও নিশ্চয়ই ঠিক করবে না। আসবো আপনার কাছে ব্যারিস্টার রুমিন ফারহানা, মনে আছে একটা সময় আপনাদের ঈদের পরে কর্মসূচি নিয়ে খুব হাসি তামাশা হতো আর কি। যাই হোক, সেসব পুরনো কথা। বিএনপি মঙ্গলবার থেকে জেলা মহানগরে সভা সমাবেশ করবে, রমজান শুরু আগ পর্যন্ত সেটা করবে আর কি। সভা সমাবেশে আপনারা মূলত কি বার্তা দেবেন, নাকি সরকারকে নির্বাচন দ্রুত করার বিষয়ে চাপ দিবেন? দেখুন, এই সম্মেলনগুলো বা যে মিটিংগুলো আমরা করতে যাচ্ছি, সেখানে বিএনপির 31 দফা নিয়ে কথা থাকবে, সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা থাকবে, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে নাভিশ্বাস অবস্থা সেগুলো নিয়েও আলাপ থাকবে, এবং সার্বিকভাবে নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের, একেবারে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যে সংযোগ, সেটি আরেকবার চাঙ্গা করা। বিকজ নির্বাচন আমরা আশা করছি এই বছরের মধ্যেই আমরা একটি নির্বাচন পাবো। সো নির্বাচনের আগে দল পুরো আবার গোছানো এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের একটা সংযোগ করবার জন্য মূলত এই জনসভাগুলো করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। কি আলোচনা, মানে কি নিয়ে আলোচনা হতে পারে আমি পুরোটা জানতে চাচ্ছি না, কোনো হিন্টস কে দিতে পারেন কিনা? দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আলোচনা হবার কথা। রাজনৈতিক পরিস্থিতি 32 নম্বরে যা হয়েছে সার্বিক। জি, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সবকিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, তবে পদচিহ্ন রেখে যেতে চাই। পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। 6 মাসে কিছুই হয়নি ঠিক নয়। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলে স্থিতিশীল অবস্থায় আছে, বাইরের ডোনাররা মোটামুটি সন্তুষ্ট। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তার যে বয়ান, সেটার সাথে আপনি একমত কিনা? অর্থনৈতিক অবস্থাটা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় ছিল শেখ হাসিনার সময়, এবং যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তার যদি 10 ভাগের 1 ভাগও হয়ে থাকে সেটা ভয়াবহ। এবং আমি বলছি যে তর্কের খাতিরে যদি 10-এর 1 হয় তাহলেও সেটা ভয়াবহ। সেখানে তো এটা কল্পনাই করা যায় না অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। এবং আমি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি কথা কম বলেন এবং উনি কাজ সম্ভবত অনেক বেশি করেন। অর্থনীতি অনেকটাই স্থিতিশীল অবস্থায়, কিন্তু তারপরেও আমি ওনাকে বিনীতভাবে বলবো, মূল্যস্ফীতি কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমরা তো আসলে, ওনারা তো অনেক বড় বড় জায়গায় আছেন এবং ওনারা যেহেতু সরাসরি রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না, ওনাদের দরজা বরাবর একেবারে সাধারণ মানুষ যেতে পারতো না, কথা বলার সুযোগও ছিল না। কিন্তু আমাকে তো আসলে 15-20 দিন গ্রামে থাকি, তারপর যখন শহরে আসে আমি রিক্সায় চড়ি, গণপরিবহনে চড়ি, আমাকে অনেক মানুষের সঙ্গে কথা বলি এবং আমাকে চেনে বলে অনেক মানুষ এসে কথা বলে, এবং প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলে, নিকোল আপা আর তো পারি না, সংসার তো চলে না। আমি সালেউদ্দিন স্যারকে অনুরোধ করব উনি এই দিকটা রমজানের আগে একটু মনোযোগ দেবেন। জি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজকে সন্ধ্যা থেকে কাজ শুরু করছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ এই কমান্ড সেন্টার সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন ডিক্লেয়ার করেন তখনই আমরা জানতে পারি। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে অলরেডি অপারেশন ডেভিল হান্টে 1000-এরও বেশি মানুষ, সারা দেশ 1308 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি এই শোতে আসার আগ পর্যন্ত, শেষ খবর পাওয়া পর্যন্ত, এর সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে অস্থিতিশীলতা, বা আপনি যে বলছেন আপনি সন্ধ্যার পরে বেরোতে ভয় পান, এই পরিস্থিতির উন্নতি হবে এরকম এইসব পদক্ষেপে? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি নিকোল, এইসব ভারী ভারী নাম দিয়ে অপারেশনে নামতে হয় কেন? মানে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার দায়িত্ব তো সরকারের, তাই না? আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে। সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট, অ্যাঞ্জেল হান্ট, কি জানি আরেকটা বললেন, এগুলো মনেও রাখতে চাই না আমি। এগুলো একটা ভারী ভারী নাম, না আমি মনে রাখতে চাই না নিকোল। এইসব ভারী ভারী নাম দিয়ে, শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয়? আমি আসলে আর কোনো শব্দ নিয়ে আলোচনা করতে চাই না, আমি কাজ দেখতে চাই। এবং আজকে শুরু হয়েছে যে 1000 কয়টা মানুষের কথা আপনি বললেন ধরা হয়েছে, তাদেরকে গত পরশু কেন ধরা হয় নাই? মানে তারা কি গত পরশু ফেরেশতা ছিল, ডেভিল হান্টের পর শয়তান হয়েছে? তা তো না। নিকোল প্লিজ কাজ করতে বলেন। হ্যাঁ, মানে আমরা
শব্দের জাদুতে অনেক বেশি বিপর্যস্ত। একটু কালকে কাজ সন্ধ্যায় করতে তো বলেন। আপনারা যাবেন প্রধান উপদেষ্টার কাছে, আশা করি বলা আপনাদেরও হবে। দায়িত্ব। জি, সার্জিস আলম সাংবাদিক এম এ আজিজ বলেছেন ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই, খালি আছে টাকা কামাও আর বিয়ে করো। তারা আগে করতো টিউশনি, এখন দামি গাড়িতে চড়ে। বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন, এই কদিনে কত টাকা কামালেন? দেখুন, মানে আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হচ্ছে, আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন, আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে, লাস ভেগাস থেকে। আমরা তো আসলে এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম, কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারে 20 জন করে 40 জন মানুষ ছিল, মসজিদে বিয়ে করেছি, খেজুর 5 কেজির মতো ছিল। তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না, 40-50 হাজারের মধ্যে হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিয়ে যখন আমরা আসলে করতে যাই, আমাদের মনে হয় দুই ফ্যামিলির এইটুকু অ্যাবিলিটি আছে যে এরকম 2-4 লাখ টাকা যদি খরচ হয় সেটি খরচ করার। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হয়তো তাদের জায়গায় আমাদেরকে মিলিয়ে ফেলছেন, এই জন্য মনে করছেন যে এরকম একটা ছোটোখাটো বিয়ে করার জন্য আমাদের টাকা কামাতে হয়। তবে আমরা এটুকু তাকে নিশ্চয়তা দিতে চাই, আমাদের পরিবার আগে থেকেই, আমরা যদি মিডল ক্লাস ফ্যামিলিরও হই, ওইটুকু সামর্থ্য আছে যে 2-4 লাখ টাকা খরচ করতে পারবে। জি, আপনি তো জুলাইয়ের আগে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলেন, এখন কি আর বিসিএস দিবেন নাকি যারা আমলা তাদের বস হওয়ার স্বপ্ন দেখছেন? আমরা আসলে না, এখন সত্যি কথা বলতে বাংলাদেশে এই যে বস হওয়ার যে চিন্তা চেতনা না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, এতদিন আমাদের যারা রাজনীতিবিদ ছিল তারা একবার মানে ভোটে হোক বা ভোট ছাড়া হোক নির্বাচিত হওয়ার পরে তাদের পা আর মাটিতে পড়তো না, পা তখন উপরের দিকে থাকতো। আমরা এই যখন বস হওয়ার চিন্তা করবো তখন আর পা মাটিতে থাকবে না। জাস্ট নির্বাচনের আগের দিন জনগণের কাছে যাব, বড় বড় লেকচার দিব, তারপর 5 বছর খুঁজে পাওয়া যাবে না। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যাওয়ার আমার ইচ্ছা ছিল। সেটিতে আমি গিয়ে আমি এই আমলাতন্ত্রের যে চেইন অফ কমান্ড আর চাটুকারিতার যে নিদর্শন দেখতে পেয়েছি, এই জায়গা থেকে রাষ্ট্রের জন্য যা কন্ট্রিবিউশন করা প্রয়োজন, স্পষ্ট করে বলি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দেশপ্রেম আছে, সততা আছে, ইন্টিগ্রিটি আছে, এরকম তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসা। এই মানুষগুলো যদি এগিয়ে আসে, এবং এই মানুষগুলো রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন। ওই পলিসি মেকিংয়ে এই মানুষগুলো না থাকলে গতানুগতিকভাবে বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি, তুলনামূলক অযোগ্য, ধান্দাবাজ, স্বার্থপর, নিজের আখের গুছানো যে পাবলিকগুলা, তারা ওই সংসদে বসে থাকবে। বসে বসে তারা দেশের বাইরে শরীরে হাড় 206টা, কানাডায় বাড়ি কিনবে 360টা, তো 360টা। তো এইরকম অবস্থা হবে। তো আমরা আমার জায়গা থেকে, বা আমি আমার জায়গা থেকে মনে করি এই ইয়াং জেনারেশনকে সামনে এগিয়ে আসতে হবে পলিসি মেকিংয়ের জন্য। আমার মনে হয়েছে ওই সিভিল সার্ভিসের চেয়ে আমি যদি এই রাজনীতির মাঠে ওই সততা আর এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমি থাকতে পারি, আমি দেশের এবং মানুষের জন্য বেশি কিছু করতে পারবো, এবং সেটাকে সামনে রেখে আমি কাজ করতে চাই। অনেক ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে আলোচনা। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে ঠিক রাত 9টায়।